নমস্কার, ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য বিশেষ গল্প স্যার স্যামুয়েল হপকিন্স অ্যাডামসের লেখা দ্য কর্পস অ্যাট দি টেবল। স্যামুয়েল অ্যাডামসের জন্ম হয় সেপ্টেম্বরের 27, 1722 খ্রিস্টাব্দে। আজ আপনাদের সামনে তারই লেখা এক বিশেষ ভৌতিক গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ গল্প দ্য কর্পস অ্যাট দ্য টেবল। পর্বতের ওপর তুষার ঝঞ্ঝায় আটকে পড়া দুজন মানুষের সেই গল্পটা যখন প্রথম শুনেছিলাম, তখন আমি ভেবেছিলাম ওটা একটা অ্যাডিরনড্যাক অঞ্চলের জনশ্রুতির গালগপ্প ছাড়া আর কিছুই নয়। প্রায় 35 বছর আগে সেটাকে আমি কর্লিয়াস নামক ম্যাগাজিনে প্রকাশিত একটি গল্পের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছিলাম। সেই সময় আমি এও ভেবে নিয়েছিলাম যে আসল ঘটনাটার সত্যাসত্য বিষয় প্রকৃত কোনো সূত্র অবশ্যই উন্মোচিত হতে পারে। তখন থেকে আমি হ্যামিল্টন কলেজের সহপাঠীর অনেককেই এই বিষয়ে প্রশ্ন করেছি, কেননা ওখানেই আমি এই কাহিনীটা শুনেছিলাম। কিন্তু যদিও অনেকেই ঘটনাটার কথা মনে করতে পেরেছে, কিন্তু কেউই এই ঘটনাটার উৎপত্তি স্থল বলতে পারল না। ফলে এটাকে কোনো লোককথা কাহিনী হিসেবেই মনে হয়েছে আমার, যার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ ছিল বলে মনে হয়নি। হয়তো বিস্তৃত কোনো গল্পকার এটাকে অজ্ঞাত কোনো মিডিয়ামে প্রচার করে গিয়েছে, কিন্তু কে হতে পারে সে, এবং কোথায় বা এর উৎপত্তি স্থল? অক্টোবর মাসের এক প্রবল তুষার ঝঞ্ঝায় দুজন অপ্রস্তুত সার্ভেয়ার অ্যাডিরনড্যাক্স পর্বতের মধ্যস্থলে আটকে পড়ে যায়। তারা দুজন হল চার্লস কার্নে এবং স্টিফেন অ্যাস্টেলো। দুজনেই ঘনিষ্ঠ সহকর্মী এবং বন্ধু। প্রবল ঝঞ্ঝা এবং তুষারপাতের মধ্য দিয়ে সারাটা দিন তারা কঠোর লড়াই করে করে এক এক পা এগিয়ে পথ অতিক্রম করছে। উভয়ের মধ্যে শক্তিশালী ও যুবক বয়সী অ্যাস্টেলো ক্ষীণ দুর্বল দেহী এবং চরম ক্লান্ত বন্ধু চার্লস কার্নেকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। দিনের আলো কমে আসতে একটা আশার আলো দেখে অ্যাস্টেলো উল্লাসে চিৎকার করল, লাইন লাইন টেলিগ্রাফ লাইন, এই দেখো টেলিগ্রাফ তার। তাই বুঝি, কিন্তু কোথায়, কত দূরে? কাঁচতে কাঁচতে ক্লান্তি ও দুর্বলতার অর্ধমিত কার্নে বলে ওঠে, আমি একটা আশ্রয় চাইছি, আমি একটা আশ্রয় চাই, আমি একটু ঘুমোতে চাই, চোখ আমার ভেঙে আসছে। ভেঙে আসলে চলবে না বন্ধু, ভেঙে আসলে চলবে না। আদেশের সুরে অ্যাস্টেলো বলে ওঠে, ওই টেলিগ্রাফের লাইনেই গত বসন্তকালে গভর্নমেন্ট সার্ভে ডিপার্টমেন্ট তৈরি করে দিচ্ছিল। পাহাড়ের ওপরকার নির্জন কেবিন থেকে নিচেকার নর্থ ক্রিকের রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের এখন একমাত্র কাজ হলো ওই পাহাড়ের ওপরে ওঠা। যতই কষ্ট হোক না কেন, ওপরে উঠে যেতেই হবে। চলো চলো, কাম অন, লেটস গো। অ্যাস্টেলো হাত ধরে প্রায় টেনে হিচড়ে নিয়ে চলল তার দুর্বল ক্ষীণ কলেবর বন্ধুকে। প্রচণ্ড তুষার ঝঞ্ঝায় অন্ধ হয়ে যাবার দাখিল, তবুও মন্ত্রের সাধন কিংবা শরীর পতনে মরণপরণ এই আরোহণ 8 ঘন্টার মধ্যে তারা পার করে এসে পর্বত শীর্ষের একেবারে নির্জন কেবিনটাতে পৌঁছালো। তাদের ভাগ্য খুবই ভালো বলতে হবে, কেননা কেবিনটাতে প্রচুর জ্বালানি কাঠ মজুদ ছিল। কিছু শুকনো লতা পাতাও ছিল শেলফের ওপর। ঝড়ে বিপন্ন গাছে ওঠা একটা সজারু বিদঘুটে চিৎকার করে উঠল। এস্টেলো রিভলভারটাকে তার উপর টার্গেট করলো অ্যান্ড নক হিম ডাউন।
খাদ্যাভাব তথা উপোসের আতঙ্কই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। এর মধ্যেই দেখা গেল কার্নে প্রবল জ্বরাক্রান্ত হয়ে পড়েছে। এস্টেলো স্টোভ জ্বালিয়ে দিয়ে কার্নেকে ভিতরকার ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিল। সকালে হয়তো সে কিছুটা ভালো হয়ে উঠবে। সবচেয়ে আশার কথা হলো এখানে টেলিগ্রাফ লাইন আছে। টেলিগ্রাফ করা কার্নে জানে। যদিও সাংঘাতিক দুর্বল দেহ, তবু সারা রাত্রে বেদনার পর সকালে কোনো রকমে উঠে কার্নে টেবিলে গিয়ে সুইচ টিপল। নর্থ ক্রিকের অপারেটর বিস্ময়ে হতবাক হয়ে গেল যখন সে নির্জন নিরালা পর্বতশীর্ষ থেকে সে প্রথম কল পেল। থেমে থেমে আসা সে কোড বুঝতে তার বেশ অসুবিধা হলো না। দুজন মানুষ পর্বত শীর্ষে প্রবল তুষার ঝঞ্ঝায় আটকে পড়েছে। সর্বনেশে ব্যাপার, তাদের একজন ভয়াবহ নিউমোনিয়ায় রোগাক্রান্ত। ঈশ্বর ওদের রক্ষা করুন। মানুষের অসাধ্য সেখানে সাহায্য পৌঁছে দেওয়া, অন্তত এই তুষার ঝঞ্ঝা চলাকালীন তো নয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঝঞ্ঝা যেন আরও উদ্গ্রীব হয়ে উঠল। ক্রমশই বাড়ছে সেই সর্বনাশা ঝড়। প্রায় 24 ঘন্টা পর আরেকটি মেসেজ তাদের মাধ্যমে এলো। সে বার্তা প্রলাপের ধাক্কায় অসংলগ্ন। কেবিনটি নাকি জঘন্য জন্তুদের দ্বারা আক্রান্ত। সঙ্গে রয়েছে সে ডানাওয়ালা অ্যাঞ্জেলগণ। তাদের ভয়াল দৃষ্টি ঝড়ের মধ্যেও জলজল করে প্রজ্বলিত হয়। মোর্স কোড অসংলগ্নভাবে এসে পৌঁছালো ক্রিকে অবস্থিত অপারেটরের কানে। এস্টেলো তার দুর্বলদেহী বন্ধুকে টেনে নিয়ে গেল তার বিছানায়। পরদিন সকালে কোনো ক্রমে এসে উপস্থিত হতে লাগলো টেলিগ্রাফ যন্ত্র থাকা টেবিলে। যন্ত্রে হাত রেখে উল্টে পাল্টে কোডে টেলিগ্রাফ করতে লাগলো সে। কিন্তু হায় দুর্ভাগ্য, নর্থ ক্রিক সে কল পেল না। টেলিগ্রাফ লাইন ডেড হয়ে গিয়েছে। ইতিমধ্যে ঝড় ও তুষারপাতে সে লাইন এখন ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। সন্ধ্যার দিকে এস্টেলো প্রলাপ গ্রন্থ তার অসুস্থ সঙ্গীকে ফের জোর করে এনে বিছানায় শুয়ে দিল। অতঃপর সে কেবিনের বাইরে বেরিয়ে জ্বালানি কাঠের সন্ধানে বেরিয়ে পড়ল। ফিরে এসে দেখল কার্নে বসে আছে টেলিগ্রাফ যন্ত্রের টেবিলে। ভাবলেশহীন তার মুখবয়ব। অসুস্থ বন্ধুটি ধীর স্বরে বলে যায়, স্টিভে, আমি অচিরে মরে যাবো বুঝলে, কিন্তু স্টিভে, তুমি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিন্ত না হও আমি পুরোপুরি মরে গেছি কিনা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমাকে যেন তুমি কবর দিও না, জীবন্ত কবর দিও না আমাকে ভাই। বলতে গিয়ে তার কণ্ঠ বেদনায় কেঁপে কেঁপে উঠল। এস্টেলো নির্বাক দৃষ্টিতে বেদনার্থ হৃদয়ে সে কাতর মিনতিতে সমর্থন জানালো। এরপর দিনের পর দিন যা ঘটল, এস্টেলো তার বিশ্বস্ততার সঙ্গে তা পুঙ্খানুপুঙ্খ রূপে তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। সেদিন সন্ধ্যায় সে যখন স্টু বানাচ্ছিল, বধ করা সজারোর শেষ অবশিষ্ট মাংস দিয়ে, তখন সহসা তার সেই সাংঘাতিক রুগ্ন বন্ধু টলতে টলতে উঠে গিয়ে বসল টেলিগ্রাফ টেবিলে, এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। নাড়ি পরীক্ষা করে এবং নাকের কাছে নিঃশ্বাস পরীক্ষা করে এস্টেলো তার বন্ধুর মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হলো। দেহে রাইগর মার্টিস অর্থাৎ শক্ত ভাব লক্ষিত হতে এস্টেলো বুঝল এবার মৃত বন্ধুটিকে সমাধিস্থ করার সময় হয়ে এসছে। বাইরে গিয়ে কুড়োল দিয়ে বরফের মধ্যে একটা গর্ত ঘুরে সে বন্ধুর দেহ সেখানে প্রণীত করে। বরফে চাপা দিয়ে বিড়বিড় করে অন্তিম প্রার্থনা উচ্চারণ করল এস্টেলো।
সেই রাত্রিটা তার এক চরম দুঃস্বপ্নের মধ্যে কাটল। চরম ভীত হয়ে একসময় তার ঘুমটা ভেঙে গেল হঠাৎই। দেখল তার সর্বাঙ্গ দেহ কাল ঘামে ভিজে গেছে সেই ঠান্ডার মধ্যেও। সকালে সে যখন উঠে গিয়ে আগুনটাতে উস্কে দিতে গেল, তখনই সবিস্ময়ে সে দেখল তার মৃত বন্ধু কর্ণে সেই টেলিগ্রাফের টেবিলে অনড় বাকরুদ্ধ পলরহীন দৃষ্টিতে বসে। সারাটা দিন তার কাটল এক অবর্ণনীয় চরম আতঙ্কে, যাকে প্রায় দুঃস্বপ্নের মধ্যেই বলা চলে। এস্টেলো বন্ধুর মৃতদেহটাকে স্পর্শ না করে ঘরের বাইরে বেরিয়ে গেল খাদ্যের সন্ধানে। সন্ধ্যার পর মনোবলকে অস্বাভাবিক রকম চাঙ্গা করবার চেষ্টা করে বসে থাকা চার্লস কার্নের মৃতদেহকে চাপটে ধরে নিয়ে গিয়ে বাইরেকার সেই অপর্যাপ্ত সমাধিতে পুনরায় সমাধিস্থ করে এলো। তার কাঁধে ঝোলানো ফ্ল্যাস্কে অর্ধ সমাপ্ত ব্র্যান্ডি ছিল। সেটা এক ঢোকে পান করে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা পাশের ঘরে যেতে আবারও তাকে অসম্ভব রকম সাহস সঞ্চয় করে নিতে হলো বুকের মধ্যে। প্রায় 1 মিনিট প্রচণ্ড ঠান্ডায় নিজ ঘরের মধ্যে কম্পিত অবস্থায় সে দাঁড়িয়ে রইল। তারপর এক ঝটকায় পাশের ঘরের দরজা খুলে দেখল। দেখা গেল চার্লস কার্নে ঠিক পূর্বের মতোই বসে রয়েছে। এস্টেলো তার রেকর্ডে লিখেছে, না না, আমার মস্তিষ্ককে শেষ পর্যন্ত সুস্থ রাখতেই হবে। সুস্থ রাখতেই হবে যেভাবে হোক। যদি আবার ফিরে আসে তাহলে কি করব এবং কি করতে হবে তা আমার ভালোভাবেই জানা। পুনরায় সে সারাদিন কাঠ সংগ্রহের কাজে বাইরে বাইরে কাটিয়ে দিল। উথল পাথাল চিন্তায় মন তার বিরত। তবে তবে কি সে ভীতিপ্রদ হয়ে পড়েছে? না না না, সে অবশ্যই উন্মাদ হয়ে যায়নি এখনো। সে কেবিনে ফিরে এসে এক ধাক্কায় দরজা হাট করে খুলে দেয়। দেখা যায় চার্লস কার্নে পূর্ববৎ সেখানেই বসে আছে। তৃতীয়বারের মতো বন্ধুর মৃতদেহকে সমাধি দেওয়ার পর এস্টেলো আর বিছানায় যেতে বা ঘুমোতে সাহস পেল না। টেবিল এবং সেই খালি চেয়ারটার অদূরে বসে অতি কষ্টে চোখের পাতা খোলা রাখবার বিনীত চেষ্টা করতে লাগলো। কিন্তু চরম ক্লান্তিরই বুঝি জয়টা হলো। তার মাথা একসময় সামনের দিকে ঝুঁকে পড়ল। ধূসর সকালের আলোতে তার ঘুমটা ভাঙল। ঘরের অবস্থা আলোতেও সে স্পষ্ট দেখতে পেল চার্লস কার্নি সে খালি চেয়ারটায় ঠিক তেমনই বসে রয়েছে। মৃত চোখের দৃষ্টি তার নিষ্পলক। ঈশ্বর, হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। এস্টেলো লিখে রাখল। সেটাই তার শেষ ডায়েরি লেখা। দুজন কাঠুরে, একজন চিকিৎসক এবং ক্লার্ক নামক নর্থক্লিফ টেলিগ্রাফ অপারেটরকে দিয়ে যে উদ্ধারকারী দল গঠিত হলো, তারা তুষার জুতো পরে চরম ক্লান্ত অবস্থায় গিয়ে পৌঁছালো সেই পর্বত শীর্ষের অভিশপ্ত কেবিনে। কোনো জীবনের চিহ্ন সেখানে ছিল না। চিমনি দিয়ে কোনো ধোঁয়াও নির্গত হচ্ছিল না। কেবিন থেকে তুষারের ওপর দিয়ে পায়ের চিহ্ন গিয়েছে একটা অদ্ভুত গর্তের দিকে। ডাক্তার ঠেলে কেবিনের দরজা খুলল। অভ্যন্তর ভাগ নিস্তব্ধ এবং কনকনে ঠান্ডা। টেবিলের দুপাশে বসে রয়েছে দুজন প্রাণহীন মৃত ব্যক্তি। দুজনের মাথা ভেদ করে গেছে দুটো গুলি। এস্টেলোর রক্তাক্ত মাথা ঝুলে পড়েছে সামনের দিকে। সে রক্ত শুষ্ক এবং কিঞ্চিত নিষ্প্রভ।
তার ডান হাতের তলায় মেঝের ওপরে পড়ে রয়েছে রিভলভারটি। কার্নে সোজা হয়ে বসে রয়েছে তার চেয়ারে, তার চোখ খোলা এবং অভিব্যক্তি শান্ত। মার্ডার এবং আত্মহনন। টেলিগ্রাফার আর্তকণ্ঠে বলে ওঠে। ডাক্তার দেহ দুটি পরীক্ষা করছিল, বললে, মার্ডার নয়, বুঝলে। সে কার্নের কপাল স্পর্শ করল। এখানে কোনো রক্ত নেই। যখন গুলি করা হয় তার আগেই লোকটি মৃত ছিল। আর আমার মনে হয় এই মৃতদেহটা জমে গেছে। হতবাক অবস্থায় পরস্পর চাওয়াচাওয়ি করল উদ্ধারকারী দল। একজন কাঠুরে এস্টেলোর ডায়েরিটা পেয়ে তুলে নিল এবং সেটা ডাক্তারকে দিল। সে কিছুটা পড়ে নিয়ে কেবিনের বাইরে গিয়ে তুষারের ওপর পদচিহ্ন নিরীক্ষণ করতে লাগলো অনেকক্ষণ ধরে। ফিরে এসে ডাক্তার পাইপ ধরিয়ে কিছুক্ষণ গভীর চিন্তামগ্নে থাকলো। তারপর একসময় বলে উঠল, বন্ধুগণ, মৃতদের পরিবারের দিকে লক্ষ্য করে আমি একটা অনুরোধ করছি। এই ব্যাপারটা যেন সম্পূর্ণ গোপন থাকে, বুঝলে। আমি একজন কর্নার। আমার অফিসিয়াল সিদ্ধান্ত বা রায়, চার্লস কার্নে এবং স্টিফেন এস্টেলো এই দুজন মৃত্যু হয়েছে প্রবল শৈত্য, অদম্য ক্ষুধা এবং নির্জনতার ফলে, এটা স্বীকার করা। ব্যাপারটা আপনারা বুঝলেন তো? একে একে প্রত্যেকে এ কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। তখন নর্থ ক্রিকের টেলিগ্রাফার বিহবল ও জড়িত কণ্ঠে বলে উঠল, যদি যদি জানতে পারতাম কিভাবে এদের মৃত্যু হলো, তাহলে হয়তো শান্তিতে ঘুমোতে পারতাম। ডাক্তার এর জবাবে বলে উঠল, আমিও তাই। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। আমার মনে হয় কার্নের মৃত্যুর শোক এবং নিরালা পাকবার আতঙ্ক এস্টেলোকে স্লিপ ওয়াকিংয়ে রূপান্তরিত করেছিল। যদি কিছু করে জানতে পারি যে সে শৈশবেও স্লিপ ওয়াকার ছিল, তাহলে আমি প্রকৃতই নিশ্চিত হই। কারণ আমি যা বুঝেছি তাই ঘটনাটি হলো। রাত্রিতে এস্টেলো ঘুমের মধ্যেই স্লিপ ওয়াকিং করে কবর থেকে বন্ধুর মৃতদেহ তুলে এনে যেখানে সে বন্ধুকে প্রথম মরে বসে থাকতে দেখেছিল সেখানে এনে বসিয়ে দিত। কিন্তু কারণটা কি সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। বোধ করি তার মতো অসহনীয় নির্জনতাই এই কাজ তার দ্বারাই করিয়েছে। আরেকটা কারণ হলো বন্ধুর অনুরোধ ছিল যে সে তার প্রকৃত মৃত্যু সম্বন্ধে নিশ্চিত না হয়ে তাকে কবর না দেয়। এই ভাবনাটাই তার অবচেতন মনে যে প্রতিক্রিয়া করেছিল, তারই প্ররোচনায় সে এ ধরনের কাজ করে গিয়েছিল। মৃতদেহে গুলি করার ব্যাপারটাও সে কথাই প্রমাণ করে। সে যাই হোক, কবর থেকে মৃতদেহের এই কারণে বহুবার তুলে আনা হয়েছিল। হয়তো কোনো এক অব্যক্ত মানসিকতা দ্বিতীয়বার মৃতদেহ তুলে আনবার সময় তাকে সাবধান করে দিয়েছিল যে সে যেন চেতনা না হারায়। কিন্তু প্রকৃতির প্রবল প্রভাব এড়ানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। সে ঘুমিয়ে পড়েছিল। অবশেষে তার মনোবল ভেঙে পড়ে এবং অতিষ্ঠ ও মরিয়া হয়ে সে মৃতদেহে গুলি করে এবং নিজেকেও গুলি করে শেষ করে। মনে যন্ত্রণা তার এই পক্ষে অসহনীয় হয়ে উঠেছিল। এস্টেলোর ডায়েরিটাকে পুড়িয়ে ফেলে উক্ত দুটি মৃতদেহকে পার্বত্য অঞ্চলের এক লেকে ফেলে দেওয়া হয়। শেষ হলো আজকের আমাদের গল্প, স্যামুয়েল হপকিন্স অ্যাডামসের লেখা
দ্য কর্পস অ্যাট দি টেবল। কথকের ভূমিকা এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি সুদীপ। পোস্টার ডিজাইনে ছিল পিশাস্য এবং সাউন্ড মিক্সিং এ ছিল টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা শিগগিরই ফিরে আসবো ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।